স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছেন 4 দিন। হোটেলের খরচ বাঁচাতে থেকেছেন ডিএনসিসি মার্কেটের বারান্দায়, রাস্তায়। টিকিট পাওয়ার পর করোনার টেস্ট শেষে এমন সীমাহীন দুর্ভোগে অনেক সৌদি প্রবাসীরাই। এত কষ্টের পরেও যদি ফেরা যায় নিজ কর্মস্থলে। সৌদি প্রবাসীদের রূঢ় বাস্তবতার গল্পের বাকিটা রিশাদ হাসানের কাছে। ছবিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি সিলেট থেকে ঢাকা এসেছেন 4 দিন আগে। হোটেলের খরচ বাঁচাতে ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারের বারান্দায় এভাবেই অতিবাহিত হচ্ছে তার দিন। টিকিট পাওয়ার পর এখন তার অপেক্ষা করোনা পরীক্ষার রিপোর্টের। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই পাড়ি দেবেন সৌদি আরব। যাওয়ার আগে জানালেন তার সীমাহীন দুর্ভোগের গল্প। না বসার সিস্টেম আছে, না টয়লেটের সিস্টেম আছে, না প্রসাবের সিস্টেম, না কোনো সিস্টেমই নাই। মানুষের যদি একটা গাভী ফালে, গাভীর ঘরটা আরও সুন্দর করে বানিয়ে রাখে, কিন্তু ওইভাবে কোনো পরিবেশ নাই ওই জায়গায় থাকার মতন। রাজধানীর কারওয়ান বাজারে টিকিটের জন্য নজরুল ঢাকায় এসেছেন 3 দিন আগে। টিকিট পেলে বাড়ি যাওয়ার সুযোগ না থাকায় সৌদি আরব যাওয়ার প্রস্তুতিও নিয়ে এসেছেন তিনি। তবে পকেটমার টাকা নিয়ে যাওয়ায় বিপাকে এই প্রবাসী। আমার টাকাগুলি সবগুলো নিয়ে গেল, এখন জানি না কই থাকুম, অথবা মানে যে টাকাগুলো নিয়ে গেছে এর জন্য সমস্যা হয়। হাশেম ও নজরুলের মতো এমন দুর্ভোগে আছেন অনেকেই। টানা 2 সপ্তাহ চেষ্টার পর যারা টিকিটের জন্য এসেছেন তাদের অনেকেরই দুশ্চিন্তা দ্রুত করোনা টেস্টের রিপোর্ট পাওয়া নিয়ে, আবার কাউকে ফিরতে হচ্ছে টিকিট ছাড়াই। সারা রাত্রে জার্নি করে, লং জার্নি করে এখানে আসলাম। সকালে আসার পরে এই পর্যন্ত এই সিরিয়ালে আছি। এখন যাইয়া করোনা টেস্ট কখন করামু, কখন রিপোর্ট পামু। তো আপনি সৌদি থেকে আপনার যেখানে আপনার টিকিটটা করছেন, আপডেট করছেন, ওইখানে অফিসে আপনি কথাবার্তা বলেন। নিজ কর্মস্থলে ফিরতে না পারলে হারাতে হবে চাকরি, দিশেহারা হয়ে পড়বে পরিবার। তাই অনেক হতাশার ক্লান্তি শেষেও যদি ফেরা যায় সেই আশায় এখনো অপেক্ষা অনেকের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। অর্থনীতিতে কিছুটা গতি ফিরলেও বড় প্রভাব পড়েছে রাজস্ব আদায়। এরই মধ্যে নতুন অর্থ বছরের 2 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 11,000 কোটি টাকা। ব্যবসায়ী অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আদায়ে কোনো সংস্কার পদক্ষেপ না নিয়ে উল্টো মাত্রাহীন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এমন বাস্তবতায় রাজস্ব ঘাটতি মেটাতে চলতি অর্থবছরে সরকারের ধার দেনা বাড়ার সংখ্যার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনার ধাক্কা কাটিয়ে আমদানি রপ্তানি কিংবা আন্তর্জাতিক বাণিজ্যে একটু একটু করে গতি ফিরতে শুরু করলেও পুরোপুরি ছন্দ ফিরেনি ব্যবসায়িক কর্মকাণ্ডে, যার প্রভাব পড়ছে সার্বিক রাজস্ব আদায়েও। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব বলছে, চলতি অর্থ বছরে এনবিআরকে রাজস্ব লক্ষ্য বেঁধে দেওয়া হয় 3.25 লাখ কোটি টাকা। অথচ অর্থ বছরের 2 মাসেই রাজস্ব ঘাটতি পড়েছে প্রায় 11,000 কোটি টাকা। করোনার ধাক্কায় একদিকে রাজস্ব আয় কমছে, অন্যদিকে করের আওতায় থাকা ব্যবসায়ীদের ওপর চাপও বাড়ছে। তবে এই অর্থনীতি বিশ্লেষকের মতে, এনবিআরের কাঠামোগত সংস্কার না করে উল্টো রাজস্ব আদায়ের অবাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবারের বাজেটে। দেখুন, বাজেট যখন পেশ করা হয় তখনই আমরা বলেছিলাম যে এবছর বাজেটে অন্ততপক্ষে 70 থেকে 80,000 কোটি টাকা ঘাটতি হবে, এবং সেটাই এখন ফুটে উঠছে। যেগুলো রিফর্মগুলো ছিল সেগুলো কোনোটাই বাস্তবায়ন করা হয়নি জাতীয় রাজস্ব বোর্ড। সেই রিফর্মগুলো বাস্তবায়ন করতে হবে। টোটাল টার্গেট অ্যাচিভ করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমরা করদাতা হিসেবে যারা করের আওতায় রয়েছে তাদের প্রতি চাপ একটু পড়েই, এবং বর্ধিত আকার পরে তখন হয় কি কর্মকর্তাদের সাথে আমাদের অনেক সময় বনিবনা হয় না, অনেক সময় আমরা সংক্ষুব্ধ হই। হিসাব বলছে, গত অর্থ বছরেও রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি ছিল 1 লাখ কোটি টাকা। একাধিক গবেষণা সংস্থার মতে এবারও বছর শেষে অন্তত 80,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি দাঁড়াবে। অর্থনীতির এই চাপ সামলাতে সরকারের ধার দেনা বাড়ার শঙ্কার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। গত বছরও ছিল, আগের বছরও ছিল, এইবার ঘাটতির একটু বেশি হবে, যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য কম, ট্যাক্স আমি কম পাবো, শুল্ক কম পাবো, ভ্যাট কম পাবো। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু অর্থনীতির মধ্যে একটা স্থবিরতার ভাব আছে। কম হলে আপনি বা আমি যেভাবে করি, ধার করি, আমাকে ধার করতে হবে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়ায় আগামী মাসগুলোতে রাজস্ব আদায় কিছুটা বাড়বে বলে জানিয়েছে এনবিআর। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দেশজুড়ে অব্যাহত প্রতিবাদ, বিক্ষোভ, গ্রেপ্তারের পরও থামছে না ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা। প্রতিদিনই ধর্ষণের নানা খবর জনমনে উদ্বেগ বাড়িয়ে চলেছে।
এদিকে নোয়াখালীতে নারী ধর্ষণ মামলায় আরও এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আশুলিয়ায় 2 কিশোরী গণধর্ষণের মামলায় 2 জন স্বীকারোক্তি দিয়েছে। এছাড়া যশোরে বাসে গণধর্ষণ মামলায় 7 আসামি এখন কারাগারে। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের মামলায় 2 দিনের রিমান্ড শেষে আসামি মাইনুদ্দিন শাহিদকে আদালতে তোলা হয় শনিবার দুপুরে। সেখানে বিচারিক হাকিম আদালত 164 ধারায় তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠান। মামলাটির তদন্তভার থানা পুলিশের কাছ থেকে হস্তান্তর করা হয়েছে পিবিআই এর কাছে। শনিবার পিবিআই এর একটি দল 3 আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের তদন্ত বিশেষজ্ঞ ফারুক আহমেদ এবং থানা পুলিশের তদন্ত কর্মকর্তা মুস্তাক আহমেদ। সাভারের আশুলিয়ায় 2 কিশোরীকে গণধর্ষণ মামলায় গ্রেফতার 5 আসামিকে শনিবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে 3 আসামিকে 3 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া 2 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। গাজীপুরের শালনায় স্কুল ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ হোসেন সবুজকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করা হয়। কক্সবাজারের রামুতে 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রামুর চা বাগান এলাকায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, পার্শ্ববর্তী উপজেলা বান্দরবানের নাইক্ষংছড়ি থেকে রামু ফেরার পথে সাইফুল ও শাহেদ নামে 2 যুবক তাকে পাহাড়ি খাদে নিয়ে ধর্ষণ করে। এদিকে যশোরে বাসে নারী গণধর্ষণ মামলায় গ্রেফতার 7 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার তাদের আদালতে তোলা হলে এই আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে যশোর শহরের মুরলী বকচর এলাকায় একটি বাসে ওই গণধর্ষণের ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পুরো দেশ এখন সব নাগরিকের জন্যই নিরাপত্তাহীন হয়ে উঠছে, এমন মন্তব্য করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আইন সংশোধনী শুধু নয়, অপরাধী যাতে ভিআইপি মর্যাদায় না থাকে সেই বিষয়ে সরকারকে কঠোর হতে হবে। প্রেস ক্লাবে আয়োজিত অন্য এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ধর্ষণের ঘটনা 1971 সালের ছবি মনে করিয়ে দিচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিষয়ে ভিন্ন ভিন্ন প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করেছে বিএনপি ও ভাসানী অনুসারী পরিষদ। এ সময় তারা সারা দেশে নারীদের উপর নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সরকারের কঠোর সমালোচনা করেন। প্রেস ক্লাবের সামনে সকাল 11টায় ভাসানী অনুসারী পরিষদের ব্যানারে নেতৃবৃন্দ বলেন, শুধু মৃত্যুদণ্ডই নয়, আসামিরা যাতে সম্রাটের মতো ভিআইপি মর্যাদায় না থাকে সে ব্যাপারেও সরকারকে কঠোর হতে হবে। ধর্ষণের যখন আমরা প্রতিকার চাই, কাজে এই দুর্নীতির বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে তার প্রধান রাস্তা হচ্ছে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো। বিচার হয় শুধু চুনোপুটিদের, এই চুনোপুটিদের বিচার করে সরকার দেখানোর চেষ্টা করে যে আমরা বিচার করছি। তো আমাদের আয়ু বেড়েছে, তাতে তাদের আবৃত তাদের সশ্রম কারাদণ্ড, এই সম্রাটের মতো কারাদণ্ড না। মধ্যবর্তী নির্বাচন এটা আপনার অবশ্য কর্তব্য, তা না হলে এই দেশ শাসন করতে পারবেন না। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান ও অধ্যাপক AKM ওয়াহিদুজ্জামানের চাকরিচ্যুতের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা প্যানেলের শিক্ষকবৃন্দ। এ সময় উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানে দয়াই ক্ষমতায় নেই আওয়ামী লীগ, না জনগণের দয়াই তো নেই, এটা তো সত্যি কথাই বলেছেন ওবায়দুল কাদের। প্রেস ক্লাবে আরেকটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আজ যারা নারীদের উপর নির্যাতন, ধর্ষণ করছে তারা কি পাকিস্তানি হানাদার বাহিনী? কাকে দোষ দেব আমরা? যারা করে তারা তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী, যারা আমার মা বোনকে ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের কি তফাৎ আছে? আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বিচারহীনতার সংস্কৃতি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণেই দেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। শনিবার রাজধানীর শাহবাগে নারী নির্যাতনের সাথে জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অভিযোগ করা হয়, রাজনৈতিক ছত্র ছায়ায় ধর্ষক ও নির্যাতনকারীরা পার পেয়ে যায়। বর্তমানে নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় বলে উল্লেখ করেন তারা। এই মানবরূপী দানবরা কেনই অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে, এর একটি বড় কারণ হলো বিচারহীনতার সংস্কৃতি। অতীতে আমরা দেখেছি অনেকে ধর্ষণ করেছে, অনেকে নারী নির্যাতন করেছে, নারীর প্রতি সহিংসতা প্রদর্শন করেছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, এবং
এর অবসান যদি না ঘটে তাহলে এর থেকে আমরা পরিত্রাণ পাবো না। ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে, আনা হয়েছে বিচারের আওতায়। ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে আপনাদের সজাগ থাকতে হবে। নতুন বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে চলমান শিশু অধিকার সপ্তাহের মধ্যেই দেশে শিশুদের সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে শিশু সুরক্ষায় কাজ করা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, বিচারহীনতা, গুণগত শিক্ষা আর মূল্যবোধের অভাবে বেড়ে চলছে শিশু ধর্ষণ, নির্যাতন আর সহিংসতা। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বললেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে সরকার। আরো জানাচ্ছেন তানজির মেহেদি। কথা ছিল একটা নির্মল পরিবেশে বেড়ে উঠবে শিশুরা, কারণ তারাই আগামী দিনের বাংলাদেশ। শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিজেদের অঙ্গীকারের কথা বলছে সরকার, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। পরিসংখ্যান বাড়িয়ে তুলছে উদ্বেগ। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে, এবছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে 627 শিশু, আর বলাৎকারের ঘটনা 20টি। শারীরিক নির্যাতন আর সহিংসতার শিকার 1078 শিশু। হত্যা করা হয়েছে 445 শিশুকে। বিচার থাকলে মানুষ সতর্ক হতো। একজনের ফাঁসি দেখলে আরেকজন দ্বিতীয়বার চিন্তা করতো যে এই অন্যায় করবে কি করবে না। সেই কাজটা এই দেশে হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি এই দেশের এইসব বলাৎকার, এইসব ঝামেলাগুলো বাড়াচ্ছে। ইউনিসেফের তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে অবস্থার উন্নতি সত্ত্বেও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিয়ের প্রচলন সবচেয়ে বেশি। এমনকি বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। যে পরিবার, স্কুল, যে কোনো জায়গায় আমাদের শিশুদেরকে সকল রকম শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন এবং তাদেরকে যে অর্থনৈতিক শোষণ, এই 4 ধরনের কথা আমরা বলে থাকি। এই 4 ধরনের নির্যাতন যেন শিশু না ঘটে, সেটা পরিবারে যেমন নিশ্চিত করতে হবে, প্রতিষ্ঠানে নিশ্চিত করতে হবে। এবং এইটা করার জন্য শুধুমাত্র সরকার বা বেসরকারি সংগঠন কাজ করবে তা নয়। আমার সন্তানকে সুরক্ষিত রাখার প্রথম দায়িত্বটি কিন্তু আমাকে নিতে হবে। প্রতিমন্ত্রী বলছেন, সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন দূর করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে শুধু তাই নয়, আমাদের অফিসাররা সরাসরি কিন্তু ভিকটিমের বাড়িতে যায় এবং তাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে, এমনকি লিগ্যাল সাপোর্ট থেকে শুরু করে, বুঝছেন, আদার্স যে সহযোগিতা করার দরকার ওগুলো কিন্তু সবগুলি কিন্তু করে যাচ্ছে। সবার প্রত্যাশা, অনুকূল পরিবেশে নির্ভয়ে নির্বিঘ্নে বেড়ে উঠবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। ঢাকা 18 আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে বিএনপির বঞ্চিত একাধিক প্রার্থীর সমর্থকেরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে ডিম ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী এবং তার সমর্থকরা বলছেন, এই উপনির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের ঢল নামাতে প্রস্তুতি নিচ্ছেন তারা। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও এই উপনির্বাচন ঘিরে প্রধান 2 দলই সক্রিয় এখন। বিস্তারিত তৌহিদ শান্ত রিপোর্টে। শুক্রবার বিকেলে যুবদল নেতা এস.এম. জাহাঙ্গীরকে ঢাকা 18 আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি। একদিন পর শনিবার বিকেলে উত্তরায় দলের মহাসচিবের বাসার সামনে এই অবস্থান নেয় মনোনয়ন না পাওয়া 2 বিএনপি নেতা বাহাউদ্দিন সাদি এবং কফিল উদ্দিনের সমর্থকেরা। গুলশান কার্যালয়ের সামনে নিজ দলের নেতাকর্মী, নিজ আসনের নেতাকর্মীদের উপর হামলা চালাতে পারে, তার মতো নেতৃত্ব, তার মতো নেতা আমাদের আসনে চাই না। আমরা এম কফিল ভাইয়ের পক্ষ থেকে আসছি এবং সাদি আহমেদের পক্ষ থেকে লোকজন আসছে। যদিও এস.এম. জাহাঙ্গীর বলছেন, যারা ধানের শীষ চেয়েছিলেন কিন্তু পাননি, ঐক্যের স্বার্থেই তাদের নিয়ে নির্বাচনের মাঠে থাকবেন তিনি। এখন 9 জন করে তার পার্টি মনোনয়ন দিতে পারবেন না। পার্টি মনোনয়ন দিবেন একজনকে। যোগ্য 9 জনের ভিতর থেকে পার্টি একজনকে বেছে নিয়েছে। কাজেই আমি পার্টির প্রতি কৃতজ্ঞ
এবং আমাদের সেই যোগ্য যে নেতৃবৃন্দ আছেন আমি সবাইকে নিয়ে কাজ করব। আনুষ্ঠানিক প্রচারণার এখনই সুযোগ নেই বলে নিজের নির্বাচনী অফিসেই কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনে জয়ী হওয়ার প্রস্তুতি সাজাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। দলের গুরুত্বপূর্ণ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে এই আসন শূন্য হয়, যেখানে সংসদ সদস্য হতে ইচ্ছুক ছিলেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা। ঢাকা 18 আসনের সমস্ত জনগণ আজকে উৎসাহ দেখাচ্ছে, তারা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয় সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে। আগামী 12ই নভেম্বর ঢাকা 18 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করব তারা ঢাকা 18 আসনে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ পুলিশ। একইভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করছে তারা। পুলিশ সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার বিকেলে এসব কথা জানানো হয়। দ্রুততম সময়ের মধ্যে এ সকল মামলার তদন্ত সম্পন্ন করে বিচারের জন্য তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলেও জানান তারা। এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে ধর্ষণের সহায়তার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ধর্ষণ বিরোধী অবস্থান কর্মসূচি ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে এ দাবি করেন তারা। এ সময় ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়ে আইন সংশোধন সহ নিজেদের 7 দফা দাবি তুলে ধরেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই শাহবাগে অবস্থান নেওয়ারও কথা জানান তারা। ধর্ষণ ও বিচারহীনতার বাংলাদেশের ব্যানারে এ সময় শাহবাগে উপস্থিত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবারে করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 23 জন। এ নিয়ে এখন পর্যন্ত 5500 জনের মৃত্যু হলো। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 1203 জনের। এখন পর্যন্ত 3,77,073 জন শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1453 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,91,365 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মেঘনায় অবৈধ বালু উত্তোলন থেকে গ্রাম ও ভিটে বাড়ি রক্ষা পেতে 8 দফা দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা জেলার মেঘনা উপজেলাধীন এলাকাবাসী। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এলাকাবাসীর পক্ষ থেকে ভূমি বালু সন্ত্রাসীদের আগ্রাসন থেকে রক্ষা পেতে সরকারের কাছে দাবি জানান এলাকাবাসী। অবৈধ ও অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে রামপ্রসাদের চর, মৈশার চর, নলচর সহ অনেক গ্রাম নদী গর্ভে বিলীন হয়েছে। যারা দীর্ঘদিন এসব অবৈধ বালু উত্তোলনে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। হাইকোর্টের রায় বাস্তবায়ন, লিজ বাতিল, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন সহ 8টি দাবি এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়। সারা দেশে ধর্ষণ ও নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন। নারীদের উপর অত্যাচার, নিপীড়ন এবং ধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের বিচার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেন সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের ভারপ্রাপ্ত সাবেক মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু বলেন, নির্যাতন বন্ধের দাবিতে কয়েকটি সংগঠন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অতৎপরতা চালিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আন্দোলন শুরু করবে বলে জানান সংগঠনের নেতারা। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় যুব সংহতির ব্যানারে প্রতিবাদ ও মানববন্ধনে দলটির নেতাকর্মীরা একথা বলেন। নেতাকর্মীরা দাবি করেন, বিশেষ ট্রাইব্যুনালে আইন সংশোধন করে ধর্ষণকারীদের বিচার 3 মাসে কার্যকর করতে হবে। তারা এরশাদ সরকারের শাসনামলের কথা তুলে ধরে বলেন, নারীর প্রতি অ্যাসিড সন্ত্রাস বন্ধে মৃত্যুদণ্ড শাস্তি রেখে নির্মূল করতে সম্ভব হয়েছিলেন। এ সরকারকে তা দ্রুত কার্যকর করতে জোর দাবি জানান উপস্থিত নেতাকর্মীরা।
দেশের উন্নয়ন, অগ্রগতি ও সহনশীলতা বৃদ্ধির জন্য জনসাধারণের মানসিক সুস্থতা জরুরি বলে মনে করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। সেজন্য সবার মানসিক স্বাস্থ্য সেবার সুযোগ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী। মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক যৌথ আলোচনায় এসব বলেন ফজিলাতুন্নেসা ইন্দিরা। এবারে মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ, অগাধ সুযোগ। সারা পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 4 জনে একজন ব্যক্তি তাদের জীবদ্দশায় মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়। এজন্য সচেতনতা বৃদ্ধি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1992 সাল থেকে প্রতি বছর দিবসটি পালন করে আসছে। বরিশালের বাকেরগঞ্জের ধর্ষণ মামলার আসামি 10 বছরের 4 শিশু হাইকোর্টে হাজির হতে অভিভাবক সহ ঢাকার পথে রওনা হয়েছে। শনিবার সন্ধ্যায় বরিশাল নদীবন্দর থেকে লঞ্চে ওঠে তারা। এ সময় উৎসুক জনতা তাদের দেখতে ভিড় জমায়। সন্ধ্যায় কুয়াকাটা 2 লঞ্চে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে বৃহস্পতিবার গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখে রাতে হাইকোর্টের একটি বেঞ্চ 4 শিশুর জামিনের নির্দেশ দেন। একই সঙ্গে মামলার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করেন হাইকোর্ট। শুক্রবার যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয় 4 শিশুকে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো V20 আনার ঘোষণা দিয়েছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। শুক্রবার অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে 32,990 টাকা মূল্যের ভিভো V20 আনার ঘোষণা দেয় ভিভো। ভিভো V20-তে এজি গ্লাস, ডুয়াল ভিডিও ক্যামেরা সহ বেশ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটিতে 44 MP সেলফি ক্যামেরা রয়েছে। ভিভো V20-র থিকনেস মাত্র 7.38 মিলিমিটার। বাজারে এটি এলেই হবে সবচেয়ে সরু স্মার্টফোন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভো বাংলাদেশের ব্র্যান্ড প্রধান হ্যারি ও ব্র্যান্ডের ডেপুটি ম্যানেজার তানজিব আহমেদ সহ আরও অনেকে। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার কারণে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে নির্ধারিত ডিবেট অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে পিডিসি। তবে দ্বিতীয়টি বাতিল হলেও তৃতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রেসিডেন্সিয়াল ডিবেটস কমিশন। এদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন তিনি সুস্থ এবং ওষুধ নেওয়াও বন্ধ করেছেন। তবে করোনার নেগেটিভ রেজাল্ট আসার আগে ট্রাম্পের জনসম্মুখে আসা এবং সশরীরে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ঘোষণার কড়া সমালোচনা করেছেন জো বাইডেন। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পূর্বে বিতর্ক আয়োজন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী রীতি, কিন্তু এবছর প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড-19-এ আক্রান্ত হওয়ায় এবং ভার্চুয়াল ডিবেটে অংশগ্রহণে রাজি না হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দফার বিতর্ক। শুক্রবার বিতর্কের আয়োজক কর্তৃপক্ষ দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস জানিয়েছে 15 অক্টোবরের ডিবেট বাতিল হলেও 22 অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় দফার চূড়ান্ত বিতর্ক। এর মাঝে মার্কিন ফক্স নিউজকে দেয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান তিনি এখন পুরোপুরি সুস্থ। একই সঙ্গে কোনো ধরনের ঔষধও সেবন করছেন না তিনি। যত দ্রুত সম্ভব ফ্লোরিডায় তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। তবে করোনা নেগেটিভ রেজাল্ট আসার আগেই জনসম্মুখে আসা এবং সশরীরে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে ট্রাম্পের ঘোষণার কড়া সমালোচনা করেছেন জো বাইডেন। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন ট্রাম্প মাস্ক না পরলে তার সামনেও যাবেন না এই ডেমোক্রেট নেতা। এদিকে হোয়াইট হাউসে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ হিসেবে গেল মাসে আয়োজিত এক অনুষ্ঠানের সমালোচনা করেছেন মার্কিন শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফৌসি।
তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটের মনোনয়ন ঘোষণা অনুষ্ঠানে হোয়াইট হাউসের বেশিরভাগ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে চলেননি। নাহিদ জিহান, নিউজ 24। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারত চীন সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ৬০,০০০ সেনা মোতায়েন করেছে বেইজিং। জাপানে সফর শেষে দেশে ফিরে শনিবারই দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। অভিযোগ করেন, আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের কোনো সদিচ্ছা চীনের নেই। বেইজিংয়ের ক্রমাগত বৈরী আচরণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠছে বলেও অভিযোগ পম্পেওর। গেল সপ্তাহে টোকিওতে ভারত প্রশান্ত ভারতীয় অঞ্চলের দেশ জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মাইক পম্পেও। সেখানে এছাড়াও দক্ষিণ চীন সাগর, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসন নিয়ে কথা বলেন 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। প্রায় 2 সপ্তাহ ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। মস্কোয় টানা 10 ঘন্টার আলোচনা শেষে যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছায় উভয় দেশ। শনিবার থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যুদ্ধবিরতিতে সুযোগ মিলবে বন্দী বিনিময় এবং মৃতদেহ উদ্ধারের। জানাবো খেলার খবর। প্রায় 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে টাইগাররা। ত্রিদলীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে আগামীকাল মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে লড়বে নাজমুল একাদশ। মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে মাঠে নামার আগে অনেকটাই আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্ত। আর প্রেসিডেন্ট কাপকেই নিজেদের প্রমাণ করার ভালো প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। প্রায় 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছে টাইগাররা। হাসির আওতায় চওড়া 3 অধিনায়কের। প্রেসিডেন্টস কাপে মাঠে নামার আগে আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল। করোনাকালীন সময়ে সাদামাটাভাবেই আয়োজন করা হয় এই অনুষ্ঠান। টিম হোটেলে ওঠার পর মিরপুরে ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন 3 দলের ক্রিকেটাররাই। ফিজিক্যাল ট্রেনিং এর পাশাপাশি নেটে বোলিং ব্যাটিংয়েও সময় পার করেছেন মুশফিক, সৌম্য, মোসাদ্দেকরা। মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে মাঠে নামার আগে অনেকটাই আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্ত। নিজ একাদশ নিয়েও খুশি এই তরুণ ক্রিকেটার, যার মাথার উপর অবশ্য থাকছে মুশফিকুর রহিমের ছায়া। প্রত্যেকটা টিমই ভালো, অবশ্যই প্রত্যাশা অনেক হাই। আমাদের যে টিমটা হয়েছে অবশ্যই আমাদের প্ল্যান থাকবে যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবো। সো আশা করছি যদি আমরা আমাদের ন্যাচারাল গেমটা খেলতে পারি অবশ্যই ভালো কিছু হবে। এদিকে প্রেসিডেন্টস কাপকে নিজেদের আরও একবার প্রমাণ করার ভালো প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আমাদের নিজেদের ভেতর একটা ভালো একটা প্রতিযোগিতা টু প্রুভ আওয়ারসেলফ, এবং অনেকদিন পরে যেহেতু আমরা মাঠে নামছি, তো এটা সবার ভিতরে একটা কৌতূহল কাজ করবে। প্রথম ম্যাচে দর্শক হিসেবেই থাকবেন তামিম ইকবাল। জানিয়েছেন জাতীয় দলে জায়গা করে নিতে তরুণদের জন্য খুব ভালো সুযোগ হতে পারে এই টুর্নামেন্ট। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু ইন্ডিভিজুয়ালি অনেক কিছু পেতে পারি। এখন কারো যদি খুব ভালো একটা টুর্নামেন্ট হয়, সে যদি খুব ভালো ব্যাটিং করে বা খুব ভালো বোলিংয়ে পারফরমেন্স করে, তার জন্য ন্যাশনাল টিমের দরজা খুলে যেতে পারে। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা